প্রিয় শিক্ষার্থীরা সবাই কেমন আছেন? আশা করি সবাই অনেক অনেক ভালো আছেন এবং অনেক ভালোভাবে আপনাদের পরীক্ষার প্রস্তুতি নিচ্ছেন। তো আপনাদের সামনে আবারও হাজির হয়ে গেলাম বাংলা ভাষা ও সাহিত্যের একটা ইতিহাস নিয়ে। এই সাহিত্যের ইতিহাসগুলো কিন্তু আমাদের জানা উচিত, কারণ এখান থেকে বিশ্ববিদ্যালয় ভর্তি পরীক্ষা বলেন, সকল প্রতিযোগিতামূলক পরীক্ষায় কিন্তু এই সাহিত্যের ইতিহাস থেকে একটা প্রশ্ন আসে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত হয়েছেন সবাই একটু ঝটপট কমেন্ট করে জানাবেন যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু আমাকে ঝটপট কমেন্ট করে জানান যে আমার কথা লাউড এন্ড ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সবাই একটু ঝটপট কমেন্ট করি। সবাই সবাই একটু ঝটপট কমেন্ট করি আমার কথা ক্লিয়ার শোনা যাচ্ছে কিনা, বোর্ড ক্লিয়ার দেখা যাচ্ছে কিনা। সুমাইয়া মুন্নি লিখেছে আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। তো আমাদের সাথে যারা যারা যুক্ত আছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, বন্ধুদেরকে একটু মেনশন করে দেন। সবাইকে নিয়ে আমরা আবারও একসাথে ক্লাসটি উপভোগ করতে চাচ্ছি। আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু ক্লাসটি শেয়ার করে দেন। আজকে ক্লাস শেয়ার করলে কিন্তু আজকেও উপহার আছে, প্রতিদিনের ন্যায় আপনাদের জন্য থাকবে বিশেষ উপহার। তো সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিই। আমরা বাংলা ভাষা ও সাহিত্যের ইতিহাসগুলো আমরা করা কেন জরুরি? আমরা এই সাহিত্য পড়ছি, বাংলা গদ্য পড়ছি, কবিতা পড়ছি, নাটক পড়ছি, উপন্যাস পড়ছি, কিন্তু আমরা জানি না আমাদের ভাষা এবং সাহিত্যের ইতিহাসটা জানি না। এখান থেকে কিন্তু পরীক্ষায় প্রশ্ন আসে এবং ঢাকা বিশ্ববিদ্যালয় সহ সকল বিশ্ববিদ্যালয়ে প্রায় সময় এখান থেকে প্রশ্ন আসে। বিশেষ করে জাহাঙ্গীরনগর বিশ্ববিদ্যালয়, বিউপি, চট্টগ্রাম বিশ্ববিদ্যালয়, রাজশাহী বিশ্ববিদ্যালয়ে কিন্তু এই টপিকস থেকে হিউজ প্রশ্ন এসে থাকে। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা একটু সবাই একটু ক্লাসটা শেয়ার করে দিবেন। আর যারা জব প্রত্যাশী তাদের জন্য তো এই ক্লাসটা খুবই জরুরি একটা ক্লাস। তো আমরা আসি, আজকের ক্লাসে আমরা আলোচনা করব বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে। আর এই বাংলা সাহিত্যের ইতিহাসের মধ্যে আমরা আজকে আলোচনা করব প্রাচীন যুগ নিয়ে। কি যুগ নিয়ে আলোচনা করব? প্রাচীন যুগ। পরবর্তীতে আমরা ধারাবাহিকভাবে আলোচনা করব মধ্যযুগ এবং আধুনিক যুগ। আমি আগামীকালকের ক্লাসে মধ্যযুগ এবং আধুনিক যুগ এক ক্লাসে শেষ করব। আর আজকে আমরা প্রাচীন যুগ এবং চর্যাপদ নিয়ে আমরা আলোচনা করব। তো আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন। আর সবাই একটু ক্লাসটা শেয়ার করে দেন, বন্ধুদেরকে একটু ক্লাসটা শেয়ার করে দেই। সবাই একটু ক্লাসটা বন্ধুদেরকে শেয়ার করে দেই। ইনশাল্লাহ সবাইকে নিয়ে আমরা একসাথে ক্লাসটি উপভোগ করব। শেয়ার ডান, শেয়ার ডান, মেনশন করে দেন, সবাইকে একটু মেনশন করে দেন, দ্রুত মেনশন করে দেন। সবাইকে দ্রুত মেনশন করে দেন। সবাইকে দ্রুত মেনশন করে দেন, বন্ধুদেরকে দ্রুত মেনশন করে দেন। আমরা ইনশাল্লাহ শুরু করছি। আমাদের এই প্রাচীন যুগ নিয়ে আজকে আমাদের লেকচার হচ্ছে এক, মানে এক বলতে আমাদের লেকচার হচ্ছে 9, আজকে 9 নম্বর লেকচার। কিন্তু বাংলা সাহিত্যের ইতিহাসে আমাদের ইউসিসি বা বিভিন্ন ইউসিসি অথবা যেই কোনো শিক্ষা প্রতিষ্ঠানে যেই কোনো কোচিং সেন্টারের আজকে এই লেকচারটি হবে প্রথম লেকচার। প্রথম লেকচারে ইউসিসিতে যারা আমার ক্লাস করেন তাদের 1 নম্বর লেকচারের এই পার্টটা কিন্তু থাকে, একদম প্রথম লেকচারে কিন্তু এই পার্টটা থাকে। আর আমরা আজকে আলোচনা করব প্রাচীন যুগ নিয়ে। প্রাচীন যুগের আরেক নাম হচ্ছে আদি যুগ। এই যুগটার সূচনা হয় 650 থেকে এবং শেষ হয় 1200 খ্রিস্টাব্দে। এবং আরেকটা বিষয় নিয়ে আলোচনা করব, সেটা হচ্ছে চর্যাপদ বা চর্য বিনিশ্চয়। যারা যারা ক্লাসটি করবেন অবশ্যই শেষ পর্যন্ত করবেন। আমরা অল্প সময়ে ক্লাসটি খুব গুছিয়ে দেওয়ার আপনাকে চেষ্টা করব। বাংলা সাহিত্যের ইতিহাস, এই বাংলা সাহিত্যের ইতিহাসকে কয়টি যুগে ভাগ করা হয়েছে? বাংলা সাহিত্যের ইতিহাসকে 3টি যুগে ভাগ করা হয়েছে। কয়টি যুগে ভাগ করা হয়েছে? 3টি যুগে ভাগ করা হয়েছে। আপনারা লিখছেন আসসালামু আলাইকুম। সবাই সবাইকে মেনশন করছেন দেখছি। ওয়ালাইকুম আসসালাম, সবার সালাম গ্রহণ করছি। তো আমাদের সাথে যারা যারা যুক্ত হয়েছেন সবাই একটু কমেন্ট করে জানাবেন কে কোন জেলা থেকে আজকের ক্লাসে যুক্ত হয়েছেন। সবার জেলার নামগুলো আমরা একটু লিখে দেই, আমি আপনাদের জেলার নামগুলো দেখতে চাই, কে কোন জেলা থেকে আমাদের সাথে আজকের ক্লাসে যুক্ত আছেন। ওকে, বাংলা সাহিত্যের ইতিহাস নিয়ে কথা বলতে গেলে প্রথমে আসে 3টা যুগ। কয়টা যুগ? বাংলা সাহিত্যের ইতিহাসের 3টা যুগ। কয়টা যুগ?
তিনটা যুগ। সেই তিনটা যুগকে প্রাচীন যুগ, মধ্যযুগ আর একটা হচ্ছে আধুনিক যুগ। প্রাচীন যুগ, মধ্যযুগ এবং আধুনিক যুগ। প্রাচীন যুগ কত থেকে কত? প্রাচীন যুগের বৈশিষ্ট্যগুলো আমি একটু বলি। প্রাচীন যুগ, এই প্রাচীন যুগের প্রধানত বৈশিষ্ট্য হচ্ছে এই যুগটি, প্রথমত আমরা এই যুগের সময়কাল লিখি। সময়, এই যুগের সময়কাল, প্রাচীন যুগের সময়কাল কত? প্রাচীন যুগের সময়কাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ পর্যন্ত হচ্ছে প্রাচীন যুগ। এই যুগটার কিছু বৈশিষ্ট্য আছে। এই যুগটার বৈশিষ্ট্য কি? এই যুগে মানব ছিল প্রধান। মানব বা মানবীয় আবেদন, মানবীয় আবেদন বা মানব ছিল মুখ্য। আর ধর্ম ছিল গৌণ। এই যুগটাতে ধর্ম ছিল গৌণ বা অপ্রধান, গৌণ অথবা অপ্রধান। তাহলে আমরা কি দেখলাম? প্রাচীন যুগে ছিল সময়কাল 650 থেকে 1200। এই যুগটাতে মানব ছিল মুখ্য আর ধর্ম ছিল গৌণ। মানব ছিল মুখ্য আর ধর্ম ছিল কি? গৌণ। মানব ছিল মুখ্য আর ধর্ম ছিল গৌণ। এরপর আমরা একটু আসবো মধ্যযুগ। এরপর আমাদের আছে কি? মধ্যযুগ। এরপর আমাদের আছে মধ্যযুগ। এরপর আমাদের আছে মধ্যযুগ। মধ্যযুগে কি? মধ্যযুগে একটু খেয়াল করি সবাই। মধ্যযুগের বৈশিষ্ট্য কি? মধ্যযুগের সময়কাল হচ্ছে মধ্যযুগের মধ্যে দুইটা পিরিয়ড আছে। মধ্যযুগের মধ্যে একটা সময় আছে অন্ধকার যুগ। আমরা মধ্যযুগের সময়কালটা যদি একটু বলি, মধ্যযুগের সময়কাল হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত। 1201 থেকে 1800 পর্যন্ত। এই মধ্যযুগের প্রথম 150 বছরকে, প্রথম 150 বছরকে অন্ধকার যুগ বলা হয়। অন্ধকার যুগ বলা হয়। তাহলে মধ্যযুগের প্রথম 150 বছরকে কি বলা হয়? মধ্যযুগের প্রথম 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। মধ্যযুগের প্রথম 150 বছরকে কি বলা হয়? অন্ধকার যুগ। মধ্যযুগের প্রধানত বৈশিষ্ট্য ছিল, তাহলে মধ্যযুগের অন্ধকার যুগের সময়কাল কত? অন্ধকার যুগের সময়কাল আনুমানিক, এই যে অন্ধকার যুগের সময়কাল হচ্ছে, অন্ধকার যুগের এই যে যুগটা আছে, এই যুগের সময়কাল কত? এই যুগের সময়কালটা হচ্ছে 1201 থেকে 1350 পর্যন্ত হচ্ছে এই অন্ধকার যুগের সময়কাল। এই অন্ধকার যুগের সময়কাল কত? 1201 থেকে 1350 পর্যন্ত এই সময়টাকে বলা হয় অন্ধকার যুগ। এই অন্ধকার যুগে রচনা হয়েছিল প্রকৃতপৈঙ্গল শেখ সুবোধের মতো উল্লেখযোগ্য কিছু রচনা। তবে বাংলা সাহিত্যের উল্লেখযোগ্য তেমন বিকাশ ঘটেনি বলে এই সাহিত্যের এই যুগটাকে বলা হয় অন্ধকার যুগ। এই যুগটাকে কি বলা হয়? অন্ধকার যুগ। এখন আসি, এই যুগের বৈশিষ্ট্য কি? এই যুগের বৈশিষ্ট্য ছিল, এই যুগে ছিল ধর্ম প্রধান বা মুখ্য বিষয়। আর মানব ছিল গৌণ। মানব ছিল কি? গৌণ। এর জন্য এই যুগটাতে আমরা সবচেয়ে বেশি কি দেখতে পাই? আমরা দেখতে পাই যে ধর্মকেন্দ্রিক সাহিত্য কোন যুগে রচনা হয়? এই মধ্যযুগে কিন্তু রচনা হয়েছিল। এরপর আসি আমরা আধুনিক যুগ। আধুনিক যুগের সূচনা হয় কবে বলেন তো দেখি? আধুনিক যুগের সময়কাল হচ্ছে, আধুনিক যুগের সময়কাল হচ্ছে 1801 থেকে বর্তমান পর্যন্ত। 1801 থেকে বর্তমান পর্যন্ত। এই আধুনিক যুগ বা মডার্ন জেনারেশনকে আবার 6টা ভাগে ভাগ করা হয়েছে। এগুলো আপনাদের জানার খুব বেশি প্রয়োজন নয়। যারা বাংলা নিয়ে পড়াশোনা করে বা লিটারেচারে পড়ে, অথবা যারা বিসিএস পরীক্ষা দিবে, অথবা যারা রিটেন পরীক্ষা দিবে, তাদের জন্য এই বিষয়গুলো জরুরি। আমরা এগুলো নিয়ে এখানে আলোচনা না করি। তাহলে আধুনিক যুগের সময়কাল কত? 1801 থেকে বর্তমান পর্যন্ত। এই যুগের বৈশিষ্ট্য কি? এই যুগের বৈশিষ্ট্য আপনারা নিজেরাই জানেন। এই যুগে মানব ছিল প্রধান। এই যুগের সাহিত্যের বিষয় ছিল কি? এই যুগের সাহিত্যের বিষয় লিখবেন, এই যুগের সাহিত্যের উপজীব্য বিষয়, সাহিত্যের বিষয় ছিল কি? এই যুগের সাহিত্যের বিষয় ছিল, এক নম্বরে যদি আমি বলি, তাহলে মানব প্রেম। দুই নম্বরে যদি আমি বলি মানব প্রেম, সমাজ চেতনা,
সমাজ চেতনা, তারপর হচ্ছে রাষ্ট্র রাষ্ট্র চেতনা ইত্যাদি। এইগুলো ছিল মূলত আধুনিক যুগের আমাদের এই বর্তমান সময়ের রচনার বিষয়। এইগুলো ছিল আমাদের বর্তমান সময়ের রচনার বিষয়। তাহলে আমরা কি কি পাইলাম? বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ আর হচ্ছে আধুনিক যুগ। বাংলা সাহিত্যের প্রাচীন যুগ, মধ্যযুগ আর হচ্ছে আধুনিক যুগ। তাহলে একটু খেয়াল করেন, আমি আবারও বলছি, প্রাচীন যুগের সময়কাল কত? 650 থেকে 1200। আবার এই যুগের বৈশিষ্ট্য কি ছিল? এই যুগের বৈশিষ্ট্য ছিল মানব মুখ্য, ধর্ম ছিল গৌণ। মধ্যযুগের সময়কাল কত? মধ্যযুগের সময়কাল হচ্ছে 1201 থেকে 1800 পর্যন্ত। এর মধ্যে আবার প্রথম 150 বছরকে বলা হয় অন্ধকার যুগ। প্রথম 150 বছরকে কি বলা হয়? অন্ধকার যুগ। পরীক্ষা একবার প্রশ্ন আসছে যে বাংলা সাহিত্যের অন্ধকার যুগ কোন যুগের মধ্যে নিহিত? মধ্যযুগের মধ্যে নিহিত। তাহলে এখন এই যুগের বৈশিষ্ট্য কি ছিল? ধর্ম ছিল মুখ্য আর মানব ছিল গৌণ। এর জন্য এই সময়টাতে ধর্মকেন্দ্রিক সাহিত্যের বেশি প্রভাব দেখা যায়। যেমন শ্রীকৃষ্ণ কীর্তন, বৈষ্ণব পদাবলী, তারপর হচ্ছে মনসা মঙ্গল কাব্য, চণ্ডীমঙ্গল কাব্য, ময়মনসিংহ গীতিকা, নাচ সাহিত্য, এইগুলো হচ্ছে মূলত আমাদের মধ্যযুগের নিদর্শন। আর আধুনিক যুগের সময়কালটা তো আপনারা আসেনি, এই যুগে কি রচনা হয় আপনারা তো ভালো করে জানেন। চট্টগ্রাম থেকে যুক্ত আছি নাসির স্যার। বাহ, চট্টগ্রামে আসছেন নাসির স্যার, বাহ চমৎকার। ওকে, থ্যাংক ইউ আমাদের সাথে যুক্ত থাকার জন্য। এখন আসি আমরা প্রাচীন বা আদি যুগ। এই প্রাচীন বা আদি যুগ নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রাচীন বা আদি যুগ নিয়ে আমরা একটু আলোচনা করব। প্রাচীন যুগ বা আদি যুগ নিয়ে, প্রাচীন যুগ নিয়ে কথা বলতে গেলে আমরা একটু আসি, প্রাচীন যুগের অন্যতম নিদর্শন কি বলেন তো দেখি? প্রাচীন যুগের অন্যতম নিদর্শন কি? প্রাচীন যুগের অন্যতম নিদর্শন কি? আচ্ছা আচ্ছা, প্রাচীন যুগের আমরা একটু খেয়াল করি, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি? একটা একটা করে আমি ধরে পড়াচ্ছি, আপনারা একটু খেয়াল করেন। বাংলা ভাষা ও সাহিত্য, একটু খেয়াল করি সবাই, লিখবেন বাংলা ভাষা, লিখবেন একটু বাংলা ভাষা, ভাষা ও সাহিত্যের, সাহিত্যের প্রাচীনতম শাখা, প্রাচীনতম শাখা। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি? প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কি? বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। প্রাচীনতম শাখা কি? প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। লিখবেন কাব্য। এরপর লিখবেন বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন, লিখবেন বাংলা ভাষা ও সাহিত্যের, সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। কি বলছি? প্রাচীনতম নিদর্শন। প্রাচীনতম নিদর্শন কি হবে? প্রাচীনতম নিদর্শন হবে চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? চর্যাপদ। শাখা হলে কাব্য। যখনই প্রশ্ন করবে শাখা, তখন রাইট অ্যান্সার হবে কাব্য। আর যখন বলবে নিদর্শন, তখন হবে চর্যাপদ। এরপর লিখবেন ভারতীয় ভাষার, ভারতীয় ভাষার, ভাষার প্রাচীনতম, প্রাচীনতম নিদর্শন ঋগ্বেদ। ভারতীয় ভাষার প্রাচীনতম শাখা কি বা ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন কি? ঋগ্বেদ। এই ঋগ্বেদ গ্রন্থের জন্য আজকে আপনাদের ব্যাকরণ পড়ানো লাগতেছে। এই ঋগ্বেদ গ্রন্থের জন্য আজকে আমি ব্যাকরণ ক্লাস নেওয়া লাগতেছে। কারণ দেখেন, ভারতীয় উপমহাদেশের সবচেয়ে বড় ভাষাবিদ তিনি ছিলেন পাণিনি। এই পাণিনি মূলত এই ঋগ্বেদ গ্রন্থটা মূলত একটা ধর্মীয় গ্রন্থ। এই ঋগ্বেদ গ্রন্থটা এক এক অঞ্চলের মানুষ এক একভাবে পড়াশোনা করছিলেন, এক একভাবে মানুষ, এক এক অঞ্চলের মানুষ এক এক ভাষায় পাঠ করছিলেন। আর ধর্মীয় গ্রন্থ একইভাবে সব অঞ্চলের মানুষ পাঠ করতে হয় বা পড়তে হয়। যেমন এই গ্রন্থটাকে শুদ্ধভাবে পাঠ করার জন্য আমাদের পাণিনি 8টা নিয়ম করে দিছে। কয়টা নিয়ম? 8টা নিয়ম করে দিছে।
এই 8টা নিয়মকে পরবর্তীতে অষ্টাধ্যায়ী নামে একটি ব্যাকরণ গ্রন্থ রচনা হয়ে যায়। এই যে ঋগ্বেদ গ্রন্থটাকে পড়ার জন্য, পাঠ করার জন্য 8টা যে নিয়ম করা হয়েছে, এগুলোই পরবর্তীতে অষ্টাধ্যায়ী নামে ব্যাকরণ হিসেবে গ্রন্থ রচনা হয়। তাহলে এই যে ঋগ্বেদ গ্রন্থ, এটা কোন সাহিত্যের প্রাচীনতম নিদর্শন? ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শন। আমাদের পরীক্ষা একবার প্রশ্ন আসছে, নিচের কোনটি ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শন? আমরা সবাই ধুমায় কমেন্ট করছি চর্যাপদ, চর্যাপদ, চর্যাপদ। আসলে না, ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে, ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শন হচ্ছে ঋগ্বেদ। আর ঋগ্বেদ, না না না, হরপ্রসাদ শাস্ত্রী নেপালের গোয়ালঘরের চালা থেকে, আল্লাহ প্যাঁচ লাগাই ফেলছো তো সুমু, সুমু প্যাঁচ লাগাই ফেলছো। গোয়ালঘরের চালা থেকে মধ্যযুগের একমাত্র নিদর্শন, মধ্যযুগের প্রথম নিদর্শন শ্রীকৃষ্ণ কীর্তন আবিষ্কার হয়েছে। আর নেপালের রাজদরবার থেকে চর্যাপদ আবিষ্কার হয়েছে রাজ গ্রন্থাগার, রাজকীয় লাইব্রেরি থেকে, রয়্যাল লাইব্রেরি থেকে। তাহলে আমরা আসি, এই ছিল আমাদের হিস্ট্রিক্যাল। এখান থেকে আমরা দেখি বাংলা সাহিত্যের, বাংলা ভাষা ও সাহিত্যের প্রাচীনতম শাখা কাব্য, ভাষা ও সাহিত্যের প্রাচীনতম নিদর্শন চর্যাপদ, আর ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শনের নাম হচ্ছে ঋগ্বেদ। এখন একটু আসবেন, লিখবেন চর্যাপদ, লিখবেন এই যে চর্যাপদ, চর্যাপদ রচনা হয় কোন আমলে? লিখবেন চর্যাপদ রচনা হয়, লিখবেন চর্যাপদ রচনা হয়, রচনা হয় পাল আমলে। কোন আমলে? লিখবেন পাল আমলে। চর্যাপদ রচনা কোন আমলে? চর্যাপদ রচনা হয় পাল আমলে। চর্যাপদ রচনা হয় কোন আমলে? পাল আমলে। এ পর্যন্ত লিখছেন? তাহলে আমি একটু হাইলাইট করে দিই আপনাদেরকে। প্রাচীনতম শাখা, পরীক্ষায় যদি প্রশ্ন আসে বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা কি? বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা, দেখেন বাংলা সাহিত্যের প্রাচীনতম শাখা হচ্ছে কাব্য। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন, বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। বাংলা সাহিত্যের প্রাচীন নিদর্শন হচ্ছে চর্যাপদ। ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন কি? ভারতীয় ভাষার প্রাচীনতম নিদর্শন হচ্ছে ঋগ্বেদ। ভারতীয় সাহিত্যের প্রাচীনতম নিদর্শন কি? ঋগ্বেদ গ্রন্থ। এই পর্যন্ত আমাদের একটু মাথায় রাখতে হবে। ওকে, এরপরে আসি চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়। চর্যাপদ বা চর্যাচর্য বিনিশ্চয়, এই চর্যাপদের রচনাকাল কত? চর্যাপদের রচনাকাল কত বলেন তো দেখি? চর্যাপদের রচনাকাল কত বলেন দেখি? চর্যাপদের রচনাকাল কত? এই রচনাকাল থেকে আমাদের পরীক্ষায় যদি প্রশ্ন আসে, দুইটা প্রশ্ন উত্তর হতে পারে। যেমন যদি আমি চর্যাপদের রচনাকাল বলি, তাহলে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে লিখবেন ডক্টর মুহম্মদ ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের রচনাকাল হচ্ছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দ। 650 থেকে 1200 খ্রিস্টাব্দ, অথবা সপ্তম শতকে, শতকে। তাহলে চর্যাপদ রচনা হয় কখন? চর্যাপদ রচনা হয়েছে 650 থেকে 1200 খ্রিস্টাব্দে, যাকে বলা হয় সপ্তম শতক। কি বলা হয়? সপ্তম শতক। ঋগ্বেদ কি? ঋগ্বেদ হচ্ছে একটা ধর্মীয় গ্রন্থ। ঠিক আছে, ওকে। একটু আসি, যে এরপর লিখবেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ এই কথা বলছে। এরপর লিখবেন ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে লিখবেন ডক্টর সুনীতি, একটু খেয়াল করেন, ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে চর্যাপদের রচনাকাল হচ্ছে 950 থেকে 1200 খ্রিস্টাব্দ। তার মানে তার মতে চর্যাপদের রচনা হয়েছে দশম শতকে। ডক্টর সুনীতি কুমারের মতে চর্যাপদ রচনা হয়েছে কত শতকে? দশম শতকে। চর্যাপদ রচনা হয়েছে কোন শতকে? দশম শতকে। চর্যাপদ রচনা হয়েছে কোন শতকে? লিখবেন দশম শতকে, অথবা 950 থেকে 1200 খ্রিস্টাব্দের মধ্যে চর্যাপদ রচনা হয়েছিল। এরপরে আসি, চর্যাপদের বয়স কত? চর্যাপদের বয়স পরীক্ষা আসে, চর্যাপদ, এই যে চর্যাপদ,
এর বয়স কত? এর বয়স কত? অথবা বাংলা ভাষার বয়স কত? চর্যাপদের বয়স এবং বাংলা ভাষার বয়স 1000 বছর। কত বছর? 1000 বছর। চর্যাপদ এবং বাংলা ভাষার বয়স হচ্ছে কত? 1000 বছর। কারণ চর্যাপদ হচ্ছে যেহেতু ভাষার নিদর্শন, ভাষার লিখিত দলিল, তাহলে চর্যাপদ থেকে আমরা গণনা করলে চর্যাপদের বয়স কত? 1000 বছর। চর্যাপদের বয়স কত? 1000 বছর। এই যে চর্যাপদ গ্রন্থটা, এই চর্যাপদ গ্রন্থটা কাদের? চর্যাপদ গ্রন্থটি হচ্ছে, লিখবেন সবাই, চর্যাপদ গ্রন্থটি, চর্যাপদ গ্রন্থ, গ্রন্থটি মূলত চর্যাপদ, এই যে গ্রন্থটা আছে, এই যে চর্যাপদ বইটা আছে, চর্যাপদ গ্রন্থটি হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থ। গ্রন্থটি হচ্ছে, গ্রন্থটি সহজিয়া, লিখবেন সবাই একটু, সহজিয়া, সহজিয়া কথাটা কিন্তু পরীক্ষা আসে। সহজিয়া, সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী, বৌদ্ধ ধর্মা, বৌদ্ধ ধর্মাবলম্বী, এই যে বৌদ্ধ ধর্মাবলম্বীরা, যে বৌদ্ধ ধর্মাবলম্বীদের মধ্যে আবার শাখা আছে, এটা কি? এটা হচ্ছে সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের, সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী, সহজিয়া বৌদ্ধ কি লিখছো বুঝিয়ে দেন। খ্রিস্টাব্দ, খ্রিস্টাব্দ বুঝিয়ে দিয়ে নিয়ম আছে। হ্যাঁ, খ্রিস্টাব্দ কি বুঝি নাই। একটা হচ্ছে খ্রিস্টপূর্ব, একটা হচ্ছে খ্রিস্টাব্দ। খ্রিস্ট জন্মের আগে যেটা আছে সেটা হচ্ছে খ্রিস্টপূর্ব, আর খ্রিস্টাব্দ মানে হচ্ছে খ্রিস্ট জন্মের পরে থেকে যেটা কাউন্ট হয়েছে, ঠিক আছে ওইটা। সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী, সহজিয়া বৌদ্ধ, ময়ূরে ফাঁকা, ধর্মাবলম্বী, ধর্মাবলম্বী, একটু লিখবেন সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের, সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের কি এটা? এটা একটা ধর্মীয় গ্রন্থ। সবাই একটু লিখেন সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী, সবাই একটু লিখবেন সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী, সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী, লিখবেন সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী, সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী, সবাই একটু লিখেন সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী, সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বী, সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের, ধর্মাবলম্বীদের, সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের এটা একটা ধর্মীয় গ্রন্থ। কি গ্রন্থ? সহজিয়া, এই যে এটা একটা গোত্রের নাম, সহজিয়া বৌদ্ধ ধর্মাবলম্বীদের একটি ধর্মীয় গ্রন্থ, ধর্মীয়, ধর্মীয় গ্রন্থ, গ্রন্থ, এটাকে, এটা একটা ধর্মীয় গ্রন্থ। এটাকে আবার কি বলা হয়? ভজন সঙ্গীত বলা হয়। এই চর্যাপদকে, চর্যা, চর্যাপদকে, চর্যাপদকে আবার তাদের ভজন সঙ্গীত বলা হয়। চর্যাপদকে আবার ভজন সঙ্গীত, ভজন, ভজন সঙ্গীত বলা হয়। চর্যাপদকে কি বলা হয়? সহজে বৌদ্ধ ধর্মাবলম্বীদের ধর্মীয় গ্রন্থ এবং ভজন সঙ্গীত, ভজন সঙ্গীত বলা হয়, অথবা গানের সংকলন বলা হয়, গানের, গানের সংকলন বলা হয়, গানের সংকলনও বলা হয়, গানের সংকলনও বলা হয়। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? লিখছেন? লিখছেন? ওকে, এরপরে আসি আমরা যে এই যে চর্যাপদ আবিষ্কার, সবাই একটু লিখবেন চর্যাপদ আবিষ্কার। চর্যাপদ আবিষ্কার হয়েছে কোথা থেকে? চর্যাপদ আবিষ্কার হয়েছে নেপালের রাজদরবার থেকে। কোথা থেকে? চর্যাপদ আবিষ্কার হয়েছে নেপালের, লিখবেন নেপালের, নেপালের, নেপালের একটু লিখবেন নেপালের রাজ দরবারের, রাজ গ্রন্থাগার, নেপালের রাজ গ্রন্থাগার, নেপালের রাজ গ্রন্থাগার, লাইব্রেরিটার নাম ছিল রয়্যাল লাইব্রেরি, রয়্যাল লাইব্রেরি থেকে, রয়্যাল লাইব্রেরি থেকে, থেকে এই গ্রন্থটি আবিষ্কার করা হয়। গ্রন্থটি, লাইব্রেরি থেকে
গ্রন্থটি আবিষ্কার করেন কত সালে? 1907 সালে। কত সালে আবিষ্কার হয়? 1907 সালে। 1907 সালে। 1907 সালে। সবাই লিখবেন 1907 সালে। 1907 সালে গ্রন্থটি, তারপর লিখবেন গ্রন্থটি আবিষ্কার করেন কে? লিখবেন গ্রন্থটি আবিষ্কার করে, গ্রন্থটি আবিষ্কার, গ্রন্থটি আবিষ্কার করেন, গ্রন্থটি আবিষ্কার করেন, গ্রন্থটি আবিষ্কার করেন ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। কে আবিষ্কার করছে? ডক্টর হরপ্রসাদ। আবিষ্কার করছে কে? ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী। তার নামটা এত গুরুত্বপূর্ণ কেন, বা আমরা এইটাই কেন আলোচনা করতেছি? কারণ তিনি তৎকালীন সময়ে ঢাকা বিশ্ববিদ্যালয়ের বাংলা বিভাগের, এই যে ডিইউতে আপনারা পরীক্ষা দিবেন না, এই ডিইউতে তিনি বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তাহলে তিনি কি ছিলেন? বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। বাংলা বিভাগের বিভাগীয় প্রধান ছিলেন। তাহলে যেহেতু আপনারা বাংলা বিভাগে পড়তে পারেন, অথবা ঢাকা বিশ্ববিদ্যালয়ে যেহেতু আপনারা স্বপ্ন দেখতেছেন, তাহলে ঢাকা বিশ্ববিদ্যালয়ে আপনার এই প্রশ্নটা আসার পসিবিলিটি আছে, যেহেতু এটা হরপ্রসাদ শাস্ত্রীকে নিয়ে লেখা। এরপর আসি, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী এটা প্রকাশ করছে কত সালে? এই যে হরপ্রসাদ শাস্ত্রী, তিনি লিখবেন হরপ্রসাদ শাস্ত্রী তিনি নিজস্ব সম্পাদনায়, তিনি নিজস্ব সম্পাদনায়, তিনি নিজস্ব সম্পাদনায়, মানে নিজ সম্পাদনায় কত সালে প্রকাশ করছে এটা বলেন তো দেখি। তাহলে এটা প্রকাশ করছে কত সালে? চর্যাপদ প্রকাশিত হয়েছে কত সালে? আবিষ্কার হয়েছে 7 সালে। তাহলে প্রকাশিত হয়েছে কত সালে বলেন তো দেখি? কত সালে তিনি আবিষ্কার করছে? এই যে চর্যাপদ গ্রন্থটি আবিষ্কার করছে কত সালে? 1907 সালে। 1907 সালে এটা প্রকাশিত হয়। প্রকাশিত, প্রকাশিত, প্রকাশিত হয়, প্রকাশিত হয়। প্রকাশিত হয়েছে কিভাবে? দেখেন, এই যে চর্যাপদ গ্রন্থটি তিনি আবিষ্কার করতে গেছে, যা এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তিনি আরো 3টা গ্রন্থ আবিষ্কার করছেন। আরো কয়টা গ্রন্থ আবিষ্কার করছেন? 3টা গ্রন্থ। সেগুলো কি কি? সেগুলো হচ্ছে, এক নম্বর হচ্ছে ঢাকার নব, ঢাকার নব, ঢাকার নব। আরেকটা হচ্ছে দোহাকোষ, 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 দোহাকোষ। আরেকটা হচ্ছে কৃষ্ণপাদের দোহা, কৃষ্ণ পাদের দোহা। তাহলে কয়টা গ্রন্থ হইলো? একটা, দুইটা, আর হচ্ছে 3টা। আর নতুন করে আবিষ্কার করছে কি? এর সাথে আবিষ্কার করছে চর্যাপদ, চর্যাপদ। এই চর্যাপদের জন্যই মূলত তিনি নেপালে 3বার ভ্রমণ করছিলেন। তাহলে নেপাল থেকে তিনি এই 4টা গ্রন্থ একসাথে তিনি বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে, বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে প্রকাশ করেন কত সালে? 1916 সালে। 1916 সালে। 1916 সালে প্রকাশ করছে। কোথা থেকে? 1916 সালে। প্রকাশিত হয় কোথা থেকে? লিখবেন বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয়, বঙ্গীয় সাহিত্য, সাহিত্য পরিষদ থেকে। বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে হাজার বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান ও দোহাকোষ নামে, হাজার বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান ও দোহাকোষ নামে, এটা কি নামে প্রকাশ হয়? এটা প্রকাশিত হয়েছিল বঙ্গীয় সাহিত্য পরিষদ থেকে। হাজার বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান, বৌদ্ধ গান ও দোহাকোষ, দোহাকোষ নামে, দোহাকোষ নামে প্রকাশিত হয়। তাহলে কি নামে প্রকাশিত হয়েছে? হাজার বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান ও দোহাকোষ নামে 1916 সালে এটা নিজস্ব সম্পাদনায় তিনি প্রকাশ করেন। নিজস্ব সম্পাদনায় তিনি এটা প্রকাশ করেন। এই বাংলা সাহিত্যে, বাংলা ভাষা ও সাহিত্যে, বাংলা ভাষা ও সাহিত্যে, সাহিত্যে অসামান্য, অসামান্য অবদানের জন্য, অবদানের জন্য, অবদানের জন্য এই ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীকে, ডক্টর হরপ্রসাদ
শাস্ত্রীকে শাস্ত্রীকে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীকে লিখবেন, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীকে অসামান্য অবদানের জন্য ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীকে 1927 সালে 1927 সালে 1927 সালে ঢাকা বিশ্ববিদ্যালয়, এই যে ডিইউ, এটা অন্য কালি দিয়ে লিখি, ডিইউ তাকে কি দিছে? ডিলিট উপাধি দিছে। ঢাকা বিশ্ববিদ্যালয় তাকে তাকে ডিলিট উপাধি, ডিলিট উপাধি দেন, উপাধি দেন। তাহলে কি উপাধি দিছে? ডিলিট উপাধি দিছে। কি উপাধি দিছে? ডিলিট উপাধি, উপাধিতে ভূষিত করেন। ডিলিট উপাধি, ডিলিট উপাধিতে ভূষিত করেন। ডিলিট উপাধি, উপাধিতে ভূষিত করেন। ডিলিট উপাধিতে কি করেন? ভূষিত করেন। ডিলিট উপাধিতে কি করেন? ভূষিত করেন। ডিলিট উপাধিতে ভূষিত করেন। তাহলে দেখেন কত সালে তিনি কি পাইছে? ডিলিট মানে কি? ডিলিট মানে হচ্ছে ডক্টর অব লিটারেচার পুরস্কার। তাহলে কত সালে তিনি ডক্টর অব লিটারেচার পুরস্কার পাইছে? বাংলা সাহিত্যে বিশেষ অবদানের জন্য তিনি 1927 সালে ডক্টর অব লিটারেচার পুরস্কারে ভূষিত হন। 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 ঠিক আছে? ওকে, এখন একটু আসি চর্যাপদ বিষয়ক আলোচনায়। একটু খেয়াল করেন চর্যাপদ বিষয়ক আলোচনা। একটু আসি চর্যাপদ বিষয়ক আলোচনায়। চর্যাপদ বিষয়ক আলোচনা করতে গেলে আমরা দেখবো যে চর্যাপদের আলোচনায় কি আছে? চর্যাপদের যখন আমরা আলোচনা করতে যাব, এই চর্যাপদ গ্রন্থটির নাম রাখা হয়েছে কিভাবে? চর্যাপদ গ্রন্থটির নাম রাখা হয়েছে যে চর্যাপদ নামক যে একটা গ্রন্থ আছে, এই যে চর্যাপদ গ্রন্থটার নাম রাখা হয়েছে গ্রন্থের মধ্যে, গ্রন্থে একটি জায়গায় পাওয়া ছিল চর্যাপদ। এই চর্য বিনিশ্চয় থেকে মূলত চর্যাপদের নামকরণ করা হয়েছে। চর্য বিনিশ্চয় থেকে পরবর্তীতে চর্যাপদের নামকরণ করা হয়েছে। চর্য বিনিশ্চয় থেকে কি নাম করা হয়েছে? চর্যাপদের নামকরণ করা হয়েছে। এখন একটু আসি চর্যাপদের আবিষ্কার যে হয়েছে, এই যে চর্যাপদের আবিষ্কার হলো, ঠিক আছে, এই চর্যাপদের আবিষ্কার হওয়ার পর চর্যাপদ বিষয়ক আলোচনা, সর্বপ্রথম চর্যাপদ বিষয়ক আলোচনা শুরু করেন কে? বলেন তো দেখি, চর্যাপদ বিষয়ক সর্বপ্রথম আলোচনা শুরু করেন কে? একটু বলেন তো, চর্যাপদ বিষয়ক সর্বপ্রথম আলোচনা শুরু করেন কে? বলেন, চর্যাপদ বিষয়ক সর্বপ্রথম আলোচনা শুরু করেন কে? চর্যাপদ বিষয়ক সর্বপ্রথম আলোচনা শুরু করেন বিজয় চন্দ্র মজুমদার। চর্যাপদ নিয়ে সর্বপ্রথম আলোচনা শুরু করে, প্রথম আলোচনা করেন নাম হচ্ছে বিজয় চন্দ্র মজুমদার। নাম কি? বিজয় চন্দ্র মজুমদার। তিনি চর্যাপদ বিষয়ে সর্বপ্রথম আলোচনা শুরু করেন। তারপর দ্বিতীয়ত চর্যাপদ বিষয়ে আলোচনা শুরু করেছে ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়। ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায় কি করেন? চর্যাপদ বিষয়ক দ্বিতীয়ত আলোচনা শুরু করেন। কত সালে আলোচনা শুরু করছে? তিনি চর্যাপদ বিষয়ে আলোচনা শুরু করছে 1916 সালে। কত সালে? 1926 সালে। যে বছর চর্যাপদের বিষয়ে নোবেল পাইছে, চর্যাপদ বিষয়ক তিনি কি পাইছে? ডক্টর অব লিটারেচার পুরস্কার পেয়েছে। ওই বছরই তিনি কি করছে? তিনি কি সাহিত্যিক? কে না, উনি সাহিত্যিক না, ঢাকা বিশ্ববিদ্যালয় বাংলা বিভাগের প্রধান ছিল। ঠিক আছে, পরবর্তীতে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বিভাগীয় প্রধান ছিল এবং ঢাকা বিশ্ববিদ্যালয় থেকে ডক্টর অব লিটারেচার পুরস্কার পেয়েছেন। ওকে, একটু আসি 1926 সালে। এরপর একটু আসি চর্যাপদ বিষয়ক এরপর আলোচনা শুরু করেন আমাদের ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ। এরপর আলোচনা শুরু করেন ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। কত সালে? 1927 সালে। তবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ
চর্যাপদ বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন? পরীক্ষা যদি আসে চর্যাপদ চর্যাপদ বিষয়ক বিষয়ক প্রথম প্রথম গ্রন্থ রচনা করেন কে? গ্রন্থ রচনা করেন চর্যাপদ বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন এই ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। ডক্টর মুহম্মদ শহীদুল্লাহ চর্যাপদ বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ রচনা করেন কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। চ্যাটজিপিটি বলতেছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী কি করছে? চর্যাপদ বিষয় বলতেছে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী তো নেপালের রাজদরবার থেকে চর্যাপদ গ্রন্থটা আবিষ্কার করছে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী, শ্রী শ্রী ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী নেপালের রাজদরবারের রয়্যাল লাইব্রেরি থেকে চর্যাপদ গ্রন্থটি 1907 সালে আবিষ্কার করে এবং 1916 সালে নিজস্ব সম্পাদনায় 1000 বছরের পুরনো সাহিত্য বৌদ্ধ গান ও দোহাকোষ নামে এই গ্রন্থটি প্রকাশ করছে। আমি তো বলছি ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর কথা। শহীদুল্লাহ সবসময় কম বলে আর সুনীতি কুমার বেশি বলে। আচ্ছা ঠিক আছে, সমস্যা নাই। একটু আসি ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। তাহলে চর্যাপদ বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ রচনা করছে কে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। এই যে তিনি গ্রন্থ লিখছে, তার গ্রন্থের নাম কি? তার রচিত গ্রন্থের নাম, চর্যাপদ বিষয়ক প্রথম গ্রন্থ রচিত গ্রন্থের নাম গ্রন্থের নাম বুদ্ধিস্ট মাইস্টিক সং। গ্রন্থের নাম বুদ্ধিস্ট মাইস্টিক সং। বুদ্ধিস্ট মাইস্টিক সংস। এটা হচ্ছে চর্যাপদ বিষয়ক প্রথম গ্রন্থ। এটা রচনা করছে কে? এটা রচনা করছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। পরীক্ষায় যদি প্রশ্ন আসে যে চর্যাপদ বিষয়ক সর্বপ্রথম গ্রন্থ রচনা করছে কে? রাইট অ্যান্সার হবে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। স্যার একটা কথা, শহীদুল্লাহ সব সময়, আচ্ছা ঠিক আছে, ওকে। এরপর একটু আসো, চর্যাপদের অনুবাদ। দেখো চর্যাপদের অনুবাদ থেকে পরীক্ষা প্রশ্ন আসে আর আমরা কিন্তু অনেক সময় ভুল করি। চর্যাপদের অনুবাদ থেকে পরীক্ষা প্রশ্ন আসে আর আমরা অনেক শিক্ষার্থী এটা ভুল করি। চর্যাপদের অনুবাদ থেকে পরীক্ষা প্রশ্ন আসে, আমরা অনেকেই কিন্তু ভুল করে থাকি। চর্যাপদের অনুবাদ থেকে পরীক্ষা প্রশ্ন আসে আর আমরা কিন্তু ভুল করি। কিভাবে? একটু খেয়াল করো, একটু সবাই খেয়াল করো। চর্যাপদের অনুবাদ থেকে পরীক্ষা প্রশ্ন আসে আর আমরা ভুল করি। সরি। আচ্ছা, চর্যাপদ বিষয়ক আলোচনা গেল, আমরা আরেকটু আলোচনা করি। চর্যাপদের ভাষা লিখবা, চর্যাপদের ভাষা আর হচ্ছে ছন্দ। হেডলাইন করবা চর্যাপদের ভাষা এবং ছন্দ। হেডলাইন করবে সবাই চর্যাপদের ভাষা এবং ছন্দ। সবাই একটু হেডলাইন করবা চর্যাপদের ভাষা এবং ছন্দ। চর্যাপদের ভাষা কি? চর্যাপদের ভাষা, প্রথমত আমি আসি চর্যাপদের ভাষা হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, সরি ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীটা আমরা আগে আসি। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা অথবা সন্ধ্যা ভাষা। সান্ধ্য ভাষা অথবা সন্ধ্যা ভাষা। এ হচ্ছে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মত। আবার ডক্টর সুনীতি কুমার বলতেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ বলতেছে না, চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। কি ভাষা? বঙ্গ
কামরূপী, বঙ্গ কামরূপী ভাষা। তাহলে কি বলতেছে, চর্যাপদের ভাষা হচ্ছে বঙ্গ কামরূপী ভাষা। কি বলতেছে, চর্যাপদের ভাষা হচ্ছে কি ভাষা, বঙ্গ কামরূপী ভাষা, বঙ্গ কামরূপী ভাষা। এখানে কিন্তু দুইটা মত আছে। পরীক্ষায় যদি প্রশ্ন আসে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের ভাষা কি, তাহলে হবে বঙ্গ কামরূপী ভাষা। আর যদি বলে ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের ভাষা কি, সান্ধ্য ভাষা অথবা সন্ধ্যা ভাষা। এই যে বললাম সান্ধ্য ভাষা অথবা সন্ধ্যা ভাষা, এর অর্থ কি, সন্ধ্যাবেলা দেখবা কিছু আলো থাকে কিছু অন্ধকার থাকে, এর জন্য আমাদের এই চর্যাপদের ভাষাগুলো কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। যেমন কায়া তরুবর পঞ্চবিড়াল চঞ্চল চিয় পৈঠ কাল। তাহলে এইখানে এসে দেখবা যে চর্যাপদের সব ভাষা কিন্তু বোঝা যাচ্ছে না। ক্লাস কখন শুরু হলো, ক্লাস সাড়ে 10টায় শুরু হয়েছে ভাইয়া। আমাদের সাথে মাহির যুক্ত আছে, অনেকদিন পর দেখলাম তোমাকে ক্লাসে ভাইয়া। আসসালামু আলাইকুম স্যার। ওয়ালাইকুম আসসালাম। এই টপিকটা কি জীবনে প্রথম পড়ছি, এই টপিকটা জীবনে প্রথম পড়ছে, এই টপিকটা থেকে পরীক্ষা প্রশ্ন আসে, বাংলাদেশের সকল প্রতিযোগিতামূলক পরীক্ষা এই টপিকটা থেকে প্রশ্ন আসে। ওকে, একটু আসে। এই যে চর্যাপদের ভাষা হচ্ছে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। এই সান্ধ্য বা সন্ধ্যা ভাষা মানে হচ্ছে কি, মানে হচ্ছে কিছু আলো কিছু অন্ধকার, কিছু আলো কিছু আলো আলো আবার কিছু অন্ধকার, কিছু অন্ধকার মানে কতক আলো কতক অন্ধকার। চর্যাপদের ভাষা কেমন, কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। এরপর আসি চর্যাপদের, আমি যে বললাম যে চর্যাপদের ভাষা। এরপর লিখবে একটু চর্যাপদের ছন্দ, সবাই একটু হেডলাইন করবে, চর্যাপদের ছন্দ, চর্যাপদের ছন্দ। চর্যাপদের ছন্দ কি, চর্যাপদের ছন্দ আধুনিক ছন্দ বিচারে লিখবে সবাই একটু, আধুনিক ছন্দ বিচারে, আধুনিক ছন্দ বিচারে চর্যাপদের ছন্দ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। মাত্রা আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত, মাত্রাবৃত্ত ছন্দে রচিত। আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত, আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ, আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ কোন ছন্দে রচিত, আধুনিক ছন্দ বিচারে চর্যাপদ হচ্ছে মাত্রাবৃত্ত ছন্দে রচিত। তবে লিখবে, তবে সংস্কৃত পণ্ডিতগণের মতে, সংস্কৃত পণ্ডিতগণের মতে, সংস্কৃত পণ্ডিতগণের মতে চর্যাপদে পদ্যটিকার ছন্দের প্রভাব রয়েছে। পদ্যটিকা ছন্দের প্রভাব রয়েছে, চর্যাপদে কি আছে, পদ্যটিকা ছন্দের প্রভাব রয়েছে। চর্যাপদে কি আছে, যদি চর্যাপদে যদি নাম দেয়া না থাকে অ্যান্সার কি হবে, নাম দেয়া না থাকলে চর্যাপদ এই যে কোন ভাষা, তাহলে সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা দিয়ে দিবা, সান্ধ্য ভাষা বা সন্ধ্যা ভাষা। আবার যদি বলা হয় ছন্দ, চর্যাপদের ছন্দ আধুনিক ছন্দ বিচার চর্যাপদ কি ছন্দ, তাহলে হবে মাত্রাবৃত্ত ছন্দ। আর যদি বলা সংস্কৃত কবিগণের মধ্যে চর্যাপদ কোন ছন্দে রচিত, পদ্যটিকা ছন্দে রচিত। ক্লিয়ার? ওকে, এখন একটু আসি আমাদের সাথে রংপুর অঞ্চলের কামরূপী উপভাষা ব্যবহার করা হয়েছে। আমি ভাষার ক্লাস নিচ্ছি, ভাষার ক্লাস যেদিন নিব তখন একটু আমরা এগুলো নিয়ে আলোচনা করব, ঠিক আছে। সংস্কৃত পণ্ডিতগণের মতো চর্যাপদের পদ্যটিকা ছন্দের প্রভাব রয়েছে। পদ্যটিকা একটা ছন্দের নাম ভাই, একটা ছন্দের নাম। পদ্যটিকা কি, পদ্যটিকা একটা ছন্দের নাম, যেমন মাত্রাবৃত্ত ছন্দ, পদ্যটিকা একটা ছন্দ। এরপর একটু আসি আমরা, সবাই একটু লিখবো যে চর্যাপদ এই যে চর্যাপদ পদ্যটিকার ছন্দের প্রভাব রয়েছে। এরপরে লিখবো চর্যাপদের পদগুলোকে, চর্যাপদের পদগুলোকে টিকার মাধ্যমে প্রকাশ করেন। টিকা আকারে প্রকাশ করেন। টিকা আকারে প্রকাশ করেন কে, নাম হচ্ছে মুনি দত্ত। চর্যাপদের পদগুলিকে টিকা আকারে প্রকাশ করেন কে, মুনি দত্ত। চর্যাপদের পদগুলিকে টিকা আকারে প্রকাশ করেন কে,
মুনি দত্ত। মুনি দত্ত, সবাই একটু লিখো। চর্যাপদের পদগুলিকে বাংলা টিকার মাধ্যমে প্রকাশ করেন কে? মুনি দত্ত। লেখা হয়েছে? সবার লেখা ডান? ক্লিয়ার? যদি লেখা হয়ে থাকে লিখবা ক্লিয়ার, লেখা হলে লিখবে ক্লিয়ার, লেখা হলে সবাই একটু লিখবে ক্লিয়ার, সবাই লেখা হলে লিখবে সবাই একটু ক্লিয়ার, সবাই লেখা শেষ হলে লিখবে ক্লিয়ার। লেখা হলে লিখবে ক্লিয়ার, লেখা হলে লিখবে ক্লিয়ার। এরপর আসি চর্যাপদের অনুবাদ। চর্যাপদের অনুবাদ করছে কে কে একটু খেয়াল করি। চর্যাপদকে এই জায়গাটায় আমরা লিখে রাখো, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ভেরি ভেরি ইম্পর্টেন্ট, ঠিক আছে? এই জায়গা থেকে পরীক্ষায় প্রশ্ন আসলে তোমরা ভুল করো। চর্যাপদকে প্রথম তিব্বতীয় ভাষায় অনুবাদ করছে কে? কীর্তিচন্দ্র বা চন্দ্রকীর্তি 1938 সালে। আর এই এই যে বইটা, অনুবাদ বইটা, এই অনুবাদ বইটা টিকা আকারে আবিষ্কার করে প্রবোধচন্দ্র বাগচি। প্রবোধচন্দ্র বাগচি। তাহলে টিকা আকারে আবিষ্কার করে কে? এই বইটার টিকা আকারে আবিষ্কার করে প্রবোধচন্দ্র বাগচি। পরীক্ষা আমরা কি করি? তিব্বতীয় ভাষায় অনুবাদ করে প্রবোধচন্দ্র বাগচির নামটা বসাই দিই। আসলে এটা ভুল ইনফরমেশন, বেশ কিছু বইয়ে এরকম আছে, এর জন্য এটা আমরা করি। মূলত এটা আমাদের ভুল না, এটা হচ্ছে জাতিগত ভুল, ঠিক আছে? তবে রাইট অ্যান্সার হবে তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন, তিব্বতের ভাষায় অনুবাদ করেন কীর্তিচন্দ্র বা চন্দ্র কীর্তি। আর চর্যাপদকে প্রথম ইংরেজি ভাষায় অনুবাদ করেন হাসনা জসিমউদ্দিন মওদুদ। হাসনা জসিমউদ্দিন মওদুদ। চর্যাপদকে তিব্বতীয় ভাষায় অনুবাদ করেন কে? হাসনা জসিমউদ্দিন মওদুদ। হাসনা জসিমউদ্দিন মওদুদ। তারপর আসি চর্যাপদের প্রাচীন কবি। লেখা হয় নাই, লেখা হয় নাই, লেখা হয় নাই। আচ্ছা সমস্যা নাই, ক্লাস শেয়ার দাও, ক্লাস শেয়ার দাও। আজকের ক্লাস 200 শেয়ার হলে ইনশাল্লাহ, আজকের ক্লাস 200 শেয়ার হলে পিডিএফ দিয়ে দিব। পিডিএফ ক্লাস শেষে 10 মিনিটের মধ্যে ক্লাস শেষে পেয়ে যাবে পিডিএফ, ঠিক আছে? ওকে। চর্যাপদের দেখো প্রাচীন কবি বা আধুনিক কবি, এই নিয়ে আমাদের পরীক্ষা প্রশ্ন আসে। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের প্রাচীন কবি, প্রাচীন কবিকে? প্রাচীন কবি হচ্ছে সবরপা। ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে, ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে কার মতে? ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে প্রাচীন কবিকে সবরপা। এটা কেডা কইছে? এটা বলছে আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ। আধুনিক কবিকে? আধুনিক কবি হচ্ছে সরহপা বা ভুসুকুপা, যার প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। তিনি একমাত্র চর্যাপদে নিজেকে বাঙালি কবি বলে দাবি করেছেন। ভুসুকুপা নিজেকে কি কবি বলেছেন? ভুসুকুপা নিজেকে বাঙালি কবি বলে পরিচয় দিয়েছেন। কেননা তিনি কবিতার মধ্যে মানে এই চর্যাপদের মধ্যে বলেছিলেন, আজ বুসুকু বাঙালি বইলি, আজ বুসুকু বাঙালি বইলি, আজ বুসুকু বাঙালি বইলি। দ্বিতীয় লাইনটা আরেকটু বলেন, আগের স্লাইডে দ্বিতীয় লাইনটা। এই যে বলছি চর্যাপদ এই বইটারে ইংরেজি ভাষায় অনুবাদ করছে কে? ইংরেজি ভাষায় অনুবাদ করছে আমাদের হাসনা জসিমউদ্দিন মওদুদ। 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 ক্লিয়ার? ক্লিয়ার? সবাই ক্লিয়ার? ওকে, তাহলে আমরা আসি, একটু খেয়াল করো। চর্যাপদে এরপর বলছে চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদের রচয়িতা হচ্ছে আমাদের এই ভুসুকুপা। তাহলে ভুসুকুপার বৈশিষ্ট্য কি কি দেখো। এই ভুসুকুপা হচ্ছে তিনি বাঙালি কবি, তিনি একমাত্র চর্যাপদের আধুনিক কবি। চর্যাপদে তার প্রকৃত নাম হচ্ছে শান্তিদেব। চর্যাপদে তিনি একাই 8টা পদ লিখছে। কয়টা পদ লিখছে? 8টা পদ লিখছে। আর চর্যাপদের সর্বোচ্চ পদ লিখছে লুইপা, তিনি 13টা পদ লিখছে। তারপর আসি চর্যাপদের একমাত্র বাঙালি কবি বলে পরিচয় দিছে কে? এই ভুসুকুপা। চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ লিখছে কে? ভুসুকুপা, 8টি পদ রচনা করেছে। ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতে চর্যাপদের প্রাচীন কবিকে, একটু খেয়াল করো, যে বেটা বই আবিষ্কার করছে হরপ্রসাদ শাস্ত্রী বলছে লুইপা, আর আমাদের ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহ কি বলছে? সবরপা। এই জায়গা দুইটাতে একটু কনফিউশন আছে, ডক্টর হরপ্রসাদ শাস্ত্রীর মতো হচ্ছে লুইপা, আর ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতো হচ্ছে সবরপা। সবরপা। পদকর্তাদের নামের শেষে সম্মানসূচকভাবে কি ব্যবহার হয়? পা কথাটি যুক্ত হয়। নামের শেষে সম্মানসূচকভাবে কি শব্দটি ব্যবহার হয়? পা শব্দটি যুক্ত হয়। ওকে, এরপরে আসি চর্যাপদের পদ সংখ্যা। সবাই একটু দেখো চর্যাপদের পদ সংখ্যা, সবাই একটু খেয়াল করো চর্যাপদের পদ সংখ্যা। চর্যাপদের পদ সংখ্যা, চর্যাপদের পদ সংখ্যা নোট না করতে পারলে কোনো সমস্যা নাই, পিডিএফ দিয়ে দিব, সবাইকে পিডিএফ দিয়ে দিব স্লাইডের। ওকে, এখন একটু আসি চর্যাপদের পদ সংখ্যা। কয়েক পাতা নষ্ট হয়ে যাওয়ায়, কয়েক পাতা চর্যাপদের নষ্ট হয়ে যাওয়ায় চর্যাপদে পদ পাওয়া গেছে 46.5টা, মানে 46 আর হাফ পাওয়া গেছে, ঠিক আছে?
এর মধ্যে 23 নং পদটি খণ্ডিত আকারে উদ্ধার করা গেল 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। 24, 25 এবং 48 নং পদ পাওয়া যায়নি। সুকুমার সেনের মতে চর্যাপদে মোট পদসংখ্যা হচ্ছে 51টি। সুকুমার সেনের মতে একটু খেয়াল করো, চর্যাপদে তাহলে মোট পদসংখ্যা কয়টি? চর্যাপদে মোট পদসংখ্যা একজন বলছে চর্যাপদে মোট পদসংখ্যা একজন বলছে 51টি, আবার আরেকজন বলছে 50টি। একটু খেয়াল করো, চর্যাপদে মোট পদসংখ্যা হচ্ছে 51টি, আবার ডক্টর মুহাম্মদ শহীদুল্লাহর মতে চর্যাপদের মোট পদসংখ্যা হচ্ছে 50টি। পদসংখ্যা কয়টি? 50টি। এই বিষয়টা একটু খেয়াল রাখতে হবে। সুকুমার সেনের মতো চর্যাপদে বলছে 51টা পদ আছে, কিন্তু এই পদগুলা লিখছে কয়জন? 24 জন, তার একটা বেশি। আর ডক্টর সুনীতি কুমার চট্টোপাধ্যায়ের মতে ডক্টর মোহাম্মদ শহীদুল্লাহর মতে 50টি এবং 23 জন। তোমরা মনে করো এই সুকুমার সেনের জায়গায় তোমরা সুনীতি কুমার লাগাই দাও, কারণ সুনীতি কুমার নামটা শুনতে শুনতে অভ্যস্ত। এটা সুনীতি কুমার হবে না, হবে সুকুমার সুকুমার রায়, সরি সুকুমার সেনের মতে এইটা কি হবে? 24 জন আর হচ্ছে 21টি পদ, 51টি পদ। এরপর আসি চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করেন কে? চর্যাপদের সর্বোচ্চ পদ রচনা করছে কানহুপা, তার আরো নাম আছে কৃষ্ণপদের নামেও পরিচিত। ঠিক আছে, চর্যাপদের দ্বিতীয় সর্বোচ্চ পদ একটু আগে বলছিলাম বাঙালি কবি ভুসুকুপা বা শান্তিদেব, তিনি লিখছে 8টা পদ। চর্যাপদে কোনো পদ পাওয়া যায়নি কার? লারি ডুম্বিপার কোনো পদ পাওয়া যায়নি। চর্যাপদে একমাত্র মহিলা কবি কে? মহিলা কবির নাম হচ্ছে কুক্কুরিপা। চর্যাপদে একমাত্র মহিলা কবির নাম কি? চর্যাপদে একমাত্র মহিলা কবির নাম হচ্ছে কুক্কুরিপা। একমাত্র মহিলা কবির নাম কি? কুক্কুরিপা। এটা একটু আন্ডারলাইন করে রাখো, পরীক্ষা আসতে পারে। এরপর দেখো, প্রাচীন বাংলার, এটা পরীক্ষা একবার আসছে, প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয় পাওয়া যায় কোন গ্রন্থে? চর্যাপদ গ্রন্থে। প্রাচীন বাংলার অর্থনৈতিক পরিচয় পাওয়া যায় কোন গ্রন্থে? চর্যাপদ গ্রন্থে। চর্যাপদ একটি গানের সংকলন, যাকে বলা হয় বদন সঙ্গীত, একটু আগে বলছি। রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরীর সাথে মিল পাওয়া যায় কার? মোহন বাবুর। মিল পাওয়া যায় রবীন্দ্রনাথ ঠাকুরের সোনার তরীর সাথে মিল পাওয়া যায় মণিমোহন বসুর 8 নং পদের সাথে। মণিমোহন বসুর 8 নং পদের সাথে মিল পাওয়া যায়। চর্যাপদের প্রথম পদ লিখছে কে? চর্যাপদের প্রথম পদ লিখছে লুইপা। চর্যাপদের প্রথম পদ লিখছে কে? লুইপা, যাকে বলা হয়েছিল প্রাচীন কবি। তিনি কি লিখছে? কা অতরুবর পঞ্চমী ডাল চঞ্চল চিও পৈঠ কাল। কা অতরুবর পঞ্চমী ডাল চঞ্চল পৈঠ কাল। ওকে, এরপর আসি চর্যাপদে মোট 6টি প্রবাদ আছে। কি আছে? 6টা প্রবাদ আছে। এর মধ্যে গুরুত্বপূর্ণ আমরা 1টা, 2টা, 3টা, 4টা আপনাদেরকে একটু লিখে দিচ্ছি। যেমন আমি যদি বলি, মাথা ঘোরানোর কিছু নেই, আর 5 মিনিট সময় নেব, ছেড়ে দিব। দেখেন, আমরা বলছি চর্যাপদের কিছু গুরুত্বপূর্ণ প্রবাদ আছে, যেমন আপনা মাংসে হরিণা বৈরী। আপনা মাংসে হরিণা বৈরী মানে কি? নিজের মাংসের স্বাদ এত বেশি যার কারণে সে শিকার হয় সবচেয়ে বেশি। মানে এই প্রবাদটা দিয়ে বোঝানো যায় যে নিজের মানে থাকে না কিছু, নিজের চেহারার জন্য, নিজের মানে সৌন্দর্যের জন্য নিজে একটা সময় শত্রু হতে হয়, বা নিজেকে এক সময় মানে খারাপ পরিস্থিতির মধ্যে পড়তে হয়। তাহলে এর জন্য বলছে আপনা মাংসে হরিণা বৈরী। হরিণের মাংস সবচেয়ে বেশি সুস্বাদু হওয়ার কারণে হরিণ সবচেয়ে বেশি বাঘের কাছে শিকার হয়। এর জন্য বলছে আপনা মাংসে হরিণা বৈরী। আপন মাংসের জন্য হরিণ সকলের কাছে শত্রু। বলছে দুহিল দুধ কি বেন্টি সামায়। দুহিল দুধ কি বেন্টি সামায় মানে যেই দুধ একবার দহন করা হয় সেই দুধকে আবার দুধের বাটের মধ্যে প্রবেশ করানো যায় না। যেই দুধ একবার দহন করা হয়ে যায়, মানে দুধ যখন নেওয়া হয় এই নেয়ার দুধ আবার দুধের বাটের মধ্যে কি ঢুকানো যাবে না। তার মানে এটা দিয়ে বোঝানো হয়েছে মূলত যে মুখের কথায়, যে মুখের বলি আর হচ্ছে বন্দুকের গুলি একবার বের হয়ে গেলে সেটা আর ফেরত নেওয়া যায় না। এটাকেই বোঝানো হয়েছে যে দুহিল দুধ বেন্টি সামার, মানে দহন করা দুধ বাটে প্রবেশ করে না। দহন করা দুধ বাটে প্রবেশ করে না। এরপর হচ্ছে হাড়িতে ভাত নাহি নীতি আবেশী। হাড়িতে ভাত নাহি নীতি আবেশী, এটার মানে হচ্ছে হাড়িতে ভাত না মানে নিজেই খাইতে বানা, কিন্তু হের বাড়িতে মানে তার বাড়িতে অতিথির অভাব নাই, মানে প্রচুর গ্যাস লাগাই থাকে, অথচ নিজে খাইতে পারে না। এইটাকেই বলছে যে হাড়িতে ভাত নাহি নীতি আবেশী, মানে হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন অতিথি আসে। হাড়িতে ভাত নেই অথচ প্রতিদিন অতিথি আসে, এটাকে বলা হাড়িতে ভাত নেই নীতি আবেশী। তারপর দেখো লেখা আছে বর্ষণ গুহি কিমু দুধ বন্দিলে। এটা দিয়ে বুঝায় যে আমরা বলি না, কথায় বলি না যে আমার
আমার শূন্য গোয়াল ভালো দুষ্ট বলদের চেয়ে, আমরা বলি না যে শূন্য গোয়াল ভালো দুষ্ট বলদের চেয়ে। তো এইটাকে মূলত বলা হয়েছে বরশুন গহি কি মু দুধ বন্দিলে, মানে কি বরং ভালো শূন্য গোয়াল কি হবে আমার দুষ্ট বলদে। এটার বাংলা হচ্ছে বরং ভালো শূন্য গোয়াল কি হবে আমার দুষ্ট বলদে। আমরা কথায় কথায় বারবার বলি যে এরকম বলি যে যে দুষ্ট বলদের চেয়ে শূন্য গোয়াল অনেক ভালো। তাহলে এখানে কি বলছে, বরং ভালো শূন্য গোয়াল কি হবে আমার দুষ্ট বলদে। এটাকে বলা হয় বরশুন গুহি কিমু দুধ বন্দিলে। তার মানে এই ভাষাগুলো হচ্ছে চর্যাপদের ভাষা। তাহলে চর্যাপদের ভাষা কিছুটা বোঝা যায় কিছুটা বোঝা যায় না। এর জন্যই আমাদের ডক্টর হরপ্রসাদ শাস্ত্রী বলছে চর্যাপদের ভাষা সান্ধ্য বা সন্ধ্যা ভাষা। চর্যাপদের ভাষা সান্ধ্য বা সন্ধ্যা ভাষা। চর্যাপদে এরকম প্রবাদ আছে কয়টা? চর্যাপদে এরকম প্রবাদ আছে, চর্যাপদে মোট এরকম প্রবাদ আছে 6টি। প্রবাদ আছে কয়টি? 6টি। তার মধ্যে গুরুত্বপূর্ণ 4টা আপনাদেরকে আমি এখানে লিখে দেখালাম। ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? সবাইকে ক্লিয়ার? আচ্ছা, চর্যাপদ থেকে যদি পরীক্ষায় কোনো প্রশ্ন আসে, এগুলো প্রশ্ন ঘুরিয়ে ফিরে আসার পসিবিলিটি সবচেয়ে বেশি। বেশি কথা বলে কে? বেশি কথা বলে? আচ্ছা, মাথার উপর দিয়ে যাচ্ছে। আরেকবার ক্লাসটা করবেন, ইনশাল্লাহ মাথার উপর দিয়ে যাবে না। আরেকবার ক্লাসটা করবেন, কারণ এই ইতিহাস আপনি কখনো পড়েন না, এর জন্য মাথার উপর দিয়ে গেছে। ইতিহাসগুলো আপনারা পড়েন নাই, ইতিহাসগুলোর ক্লাস আমি ধারাবাহিকভাবে নিয়ে দিব। আজকে ফার্স্ট ক্লাস ইতিহাসের এই ক্লাসটা আরেকবার ইউটিউবে করবেন। আজকেই ক্লাসটা ইউটিউবে আপলোড হবে। আরেকবার আপনারা ইউটিউবে ক্লাসটা করবেন। ইউটিউবে কিভাবে করবেন দেখেন, ইউটিউবে আপনাদের কিন্তু সব ক্লাস দেয়া আছে। এই যে এভাবে এখান থেকে আপনারা যাবেন ইউটিউবে, আপনাদের ইউটিউবে গিয়ে রাশেদ স্যার লিখে সার্চ দিবেন। কি লিখে সার্চ দিবেন? রাশেদ স্যার, RASHED, রাশেদ স্যার লিখে সার্চ দিলেই কিন্তু আমাদের এই ইউটিউব চ্যানেলটা চলে আসবে। সেখানে গিয়ে আপনি কি করবেন? সেখানে গিয়ে আপনি এই যে প্লে লিস্টের মধ্যে চাপ দিবেন। প্লে লিস্টের মধ্যে চাপ দিবেন। প্লে লিস্টে চাপ দিয়ে দেখবেন এখানে লেখা আছে এডমিশন 2025 বাংলা ফ্রি ক্লাস। এখানে চাপ দিবেন। দেওয়ার পরে দেখবেন এখানে আপনার অভিধান অনুক্রম, তারপর হচ্ছে অভিধান অনুক্রমের মধ্যে অক্ষরের ক্লাস তো আছে। তারপর দেখবেন শব্দের শ্রেণী বিভাগ আছে। তারপর আপনার পরীক্ষায় দেখেন উপসর্গ থেকে পরীক্ষা প্রশ্ন আসলে উপসর্গ আছে, নত্য সত্যবিধানের ক্লাস আছে, এবং ধ্বনি ও বর্ণের ক্লাস কিন্তু ধ্বনি পরিবর্তনের ক্লাস কিন্তু এখানে আছে। ধ্বনি পরিবর্তনের পার্ট 1 আছে, পার্ট 2 চলে আসবে খুব শীঘ্রই। তো যারা যারা আমাদের সাথে যুক্ত আছেন তারা কিন্তু চাইলে অবশ্যই আমাদের ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে রাখতে পারেন। এখান থেকে আপনাদের পরীক্ষায় খুব হেল্পফুল তথ্য পাবেন ইনশাল্লাহ। আর যারা আমাদের সাথে আছেন, যারা আমাদের সাথে যুক্ত আছেন আপনারা চাইলে কিন্তু আমাদের শিক্ষা সাজেশনটা অর্ডার করতে পারেন। আমরা আগামী 2 দিন শিক্ষা সাজেশনের অর্ডার নিব, প্রি অর্ডার নিব। যারা যারা অর্ডার করতে চান 0181444392 নাম্বারে বিকাশ, নগদ, রকেটের মাধ্যমে আপনারা কিন্তু টাকা পাঠিয়ে আমাদের এই বইটি অর্ডার করতে পারেন। যদি কেউ অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে অথবা কমেন্টে দেওয়া নাম্বারে আপনারা যোগাযোগ করে আমাদেরকে এই বইটি অর্ডার করতে পারেন। এই বইটিতে আমি যেভাবে পড়াই, যে কৌশলে পড়াই, সবগুলো একদম নোট করে দেওয়া আছে। এখানে বাংলা ফার্স্ট পেপার, সেকেন্ড পেপার, বিরোচন অংশ এবং ব্যাকরণের সবগুলো আলোচনার বিষয়, একই সাথে 60 সেট মডেল টেস্ট কিন্তু এই বইটাতে দেয়া আছে। যারা অর্ডার করতে চান অবশ্যই আমাদের স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করবেন। আমরা আশা করি নেক্সট ক্লাস থেকে আমরা ইনশাল্লাহ আগামী নেক্সট ক্লাস থেকে এই এই বইয়ের উপরে আমরা ক্লাস নিব। বইয়ের উপরে পেজ ভিত্তিক ফ্রি এক্সাম নিব। আপনি বইয়ের উপর ক্লাসও পাবেন, এক্সামও পাবেন। বাংলা ব্যাকরণের সবগুলো টপিকসে আলোচনা করব, বাংলা ফার্স্ট পেপারের সবগুলো টপিকসে আলোচনা করব। তো আপনারা একটা বই কিনলেন, তার মানে এই না বই কিনলেন, আপনি মূলত একটা কোর্সও আপনার কিনা হয়ে গেল, যেখানে আপনি এক্সাম দিতে পারবেন, ক্লাস করতে পারবেন, যে কোনো সমস্যা আমাকে সবসময় পাশে পাবেন। তো সবার জন্য অনেক অনেক শুভকামনা রইল। যারা যারা আমাদের সাথে এতক্ষণ যুক্ত ছিলেন, আপনাদের কাছে আমি এটাই বলবো যে 250 টাকা দিয়ে আপনি বই কিনলে আপনার কুরিয়ার চার্জ, মানে 200 টাকা হচ্ছে বইয়ের দাম, সাথে 50 টাকা কুরিয়ার চার্জ। তার মানে আপনি 250 টাকা দিয়ে আপনি কি কিনলেন? বাংলার জন্য আপনি একদম টেনশন ফ্রি হয়ে গেলেন। তাহলে বইয়ের নামই হচ্ছে শিখা, মানে হচ্ছে আগুন। বইটা হাতে পাইলে আপনি বুঝবেন আসলে বইটাতে আগুনের মতো কাজ করা হয়েছে। তো সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন। আপনাদের সাথে আগামীকাল রাত 10টায়, একই টাইমে রাত 10টায় হাজির হচ্ছি বাংলা সাহিত্যের ইতিহাসের সেকেন্ড পার্ট ক্লাসটি নিয়ে। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, সবার জন্য রইল অনেক অনেক শুভকামনা। আল্লাহ হাফেজ। কালকে ক্লাস হবে, হ্যাঁ কালকে ক্লাস হবে, কালকে ক্লাস হবে রাত 10টায়। কালকে ক্লাস হবে রাত 10টায়। 28 জনকে শেয়ার দিছি স্যার। জি ইনশাল্লাহ, অসংখ্য ধন্যবাদ। আপনাকে আমরা ক্লাসের পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। আজকে যারা যারা শেয়ার করেছেন সবাইকে ক্লাসের পিডিএফ পাঠিয়ে দিচ্ছি। সবাই ভালো থাকেন, সুস্থ থাকেন, আল্লাহ হাফেজ।